নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প রানীগঞ্জের কয়লা খনি। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও রানীগঞ্জের কয়লা খনি। রবিবার দিনটা এলে ঘুম ভাঙতে বড্ড দেরি হয়ে যায়। ভেবেছিলাম আজ বাজার থেকে দামি ইলিশ মাছ কিনে আনব, কিন্তু এতই প্রবল বৃষ্টি বাদলা শুরু হয়েছে যে ঘর থেকে বেরোনোই অসম্ভব হয়ে উঠেছে। তাই নিরুপায় হয়েই বাড়ির বারান্দায় গালে হাত দিয়ে বসেছিল। যখনই সবে একটু ভাত ঘুম দিয়েছি, এমনি শুনতে পাই দরজায় কেউ যেন টোকা দিচ্ছে। অনেক কষ্টে ঘুম থেকে উঠে দরজাটা খুললাম। দেখি সামনে কিশোরী দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কি ভাইয়া, এই বৃষ্টি বাদলার দিনে কি মনে করে? আর বলো না, সেই সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। ঘরে বসে বসে এত বিরক্ত হচ্ছিলাম, তাই তোমার বাড়িতে এলাম। এই শোনা, চলো না তারানাথের বাড়ি যাই। এই দুপুরবেলা, তাও আবার এই বৃষ্টি বাদলা মাথায় করে নিয়ে? আরে তো কি হয়েছে, এইরকম আবহাওয়াতেই তো গল্প শোনার আসল মজা। আচ্ছা আচ্ছা, বেশ চলো। আমিও তো সেই বসেই ছিলাম। চলো, এইভাবে একটা গল্প শুনে অন্তত মনটা চাঙ্গা করা যাক। সেই না সেই, চলো বেরো তাড়াতাড়ি। আমি আর কিশোরী রওনা দিলাম মটলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি ধরে আসায় পথ চলতে অসুবিধা হচ্ছিল না। একটা ঢাউস কালো ছাতা মাথায় দিয়ে দুই বন্ধু মনের আনন্দে চললাম গল্প শোনার আশায়। তারানাথের বাড়ির সামনে এসে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে দরজা খোলার শব্দ হল। চারি বেরিয়ে এসে আমাদের অভিবাদন জানিয়ে ভিতরে যেতে পারল। তারপর সে রান্নাঘরের দিকে চলে গেল। আমরা দুজনে তারানাথের বৈঠকখানায় প্রবেশ করলাম। তবে সেখানে গিয়ে দেখি ঠাকুরমশাই ঘুমোচ্ছেন। কিশোরী এই সুযোগ কিছুতেই হাতছাড়া করল না। তারানাথের তক্তপোষের দিকে গুটি গুটি পায়ে গিয়ে তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, ঠাকুরমশাই উঠুন, আমরা চলে এসেছি। কিশোরীর ডাকে তারানাথ ধরফর করে উঠে বসলেন। বললেন, কে কে? আরে আমরা কিশোরী আর বিভূতি, নিন উঠুন দেখি এবার। আড়মোড়া ভেঙেই হাই তুলতে তুলতে তারানাথ বললেন, ও তোমরা তাই ভর দুপুরে কি মনে করে? তোমাদের কি কাণ্ড জ্ঞান নেই? আরে ঠাকুরমশাই, আপনি বলবেন না, এই কিশোরী হচ্ছে যত নষ্টের গোড়া। আরে আমিও যখন সবেমাত্র ঘুমোচ্ছিলাম তখনই কিশোরী এসে হাজির। দাবি নাকি তারানাথ তান্ত্রিকের বাড়ি যাব গল্প শোনার জন্য। কিশোরী, তুমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছ নাকি? তুই জানো না এই সময় সবাই ঘুমোয়? আচ্ছা, আমি সত্যিটা বলি তাহলে সবাইকে। এই বৃষ্টি বাদলার দিনে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথ তান্ত্রিকের কথা স্মরণ হয়। ভাবো তো বিভূতি, এই পরিবেশে তারানাথের গল্প আর চারির হাতের গরম গরম চা। কিশোরীর মুখ থেকে কথাটা শুনে আমি আর তারানাথ হো হো করে হেসে উঠলাম। আচ্ছা বেশ, তোমরা যখন এসেই পড়েছো তখন একটু অপেক্ষা করো। আমি চোখে মুখে জলটা দিয়ে আসি, তারপর গল্প শুরু করছি। রে চারিমা, হ্যারিকেনটা জেলে নিয়ে আয় তো। এই বলে তারানাথ ভিতরে চলে গেলেন। আকাশে মেঘটা এতটাই কালো করে এসেছে যে তারানাথের বৈঠকখানা মনে হচ্ছে একেবারে অন্ধকারে তলিয়ে গেছে। কিছুক্ষণ পর তারানাথের মেয়ে চারি আমাদের একটা হ্যারিকেন আর 2 বাটি তেলে ভাজা দিয়ে চলে গেল। আমরাও মহা আনন্দে তা গালে পুড়ে চিবুতে লাগলাম। খানিক্ষণ পর তারানাথ এলেন। অনেক ভাবলাম, বুঝলে, শেষে ঠিক করলাম আজ তোমাদের একটা প্রেমের কাহিনী শোনাবো। তা তারানাথ চক্রবর্তী কি শেষে ভূত প্রেত ছেড়ে প্রেম ভালোবাসার তান্ত্রিক হলেন নাকি? মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করো না তো। ওরম নিম্নমানের তন্ত্র সাধনা আমি করি না, তার প্রয়োজন হয়নি কোনো। আরে যদি শুধুই প্রেমের ঘটনা হতো তাহলে তোমাদের বলতামও না। কি বিভৎস যে সেই ইতিহাস ছিল তা যদি একবার শোনো তাহলে আর কোনো নারীর সাথে প্রেম প্রীতি করার কথা মাথাতেও আসবে না। বুঝলাম গতিক সুবিধের নয়,
এই কিশোরীটা স্বভাব বুঝি কোনো দিন পাল্টাবে না। আমি পরিস্থিতি শান্ত করার জন্য বললাম, আরে ঠাকুরমশাই, ওর ওপর রাগ করছেন কেন? ওর ওপর রাগ করে লাভ নেই। ও যেমন তেমন সবাইকেই ভেবে নেয়। আচ্ছা নিন নিন, আপনি শুরু করুন। বেশ, তুমি বলছো বলেই শুরু করছি, কিন্তু আমার গুরুদক্ষিণাটা। সর্বনাশ করেছে। এত তাড়াহুড়োতে ভুলেই গিয়েছিলাম তারানাথের জন্য পাসিং শোটা কিনে আনতে। তারানাথের এই কথাটা শুনে কেমন একটা লজ্জা বোধ হতে শুরু করলো আমার। ভদ্রলোক আমাদের এত সুন্দর সুন্দর গল্প শোনান, তার পরিবর্তে শুধু একটা সিগারেট পেলেই তিনি খুশি। সেটাও যদি না দিতে পারি তাহলে তো মান সম্মান সব ধুলোয় মিশে যায়। আজ যে তারানাথের জন্য সিগারেট আনিনি, সবে যখন সেটা বলতে যাব, অমনি পাশ থেকে কিশোরী বলে ওঠে, এই যে ঠাকুরমশাই, বৃষ্টিতে ভিজবে না বলে প্লাস্টিকের ব্যাগে করে বেঁধে এনেছি। তারানাথ সিগারেট ধরিয়ে তাতে একটা টান দিলে। যাক, এই যাত্রায় কিশোরীর জন্য রেহাই পেল। কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে থাকার পর তারানাথ শুরু করলেন। কলকাতায় শিবনাথ মুখুর্জি নামে এক মধ্যবয়স্ক স্বর্ণ ব্যবসায়ী ছিল। কলকাতার নানান অলিগলি জুড়ে তার 4-5টা দোকান ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবকটা দোকানেই কম বেশি খরিদ্দার লেগেই থাকত। কিন্তু হঠাৎই ব্যবসায়ীর ওপর থেকে লক্ষ্মীদেবী মুখ ঘুরিয়ে নেন। বেশ কিছু সময় ধরে ভদ্রলোকের ব্যবসাতে একের পর এক ক্ষতি হতেই থাকে। তাই ভদ্রলোক কোনো উপায়ন্তর না দেখে আমার কাছে আসে উদ্ধার পাওয়ার জন্য। আমি বেশি কিছু নয়, একটা নরসিংহ কবচ এবং একটি রক্ষাকালী তাবিজ ভদ্রলোককে দিই। আর দেখতে না দেখতেই আশ্চর্যজনকভাবে মাত্র 2 সপ্তাহের মধ্যেই ভদ্রলোকের ভাগ্য আবার ডান দিকে ঘুরতে শুরু করে। তিনি পুনরায় কলকাতা শহর জুড়ে পসার জমাতে থাকেন। এরপর ভদ্রলোক আমার প্রতি এতটাই অনুগত হয়ে পড়েন যে আমাকে নগদ বেশ কিছু টাকা এবং নানান উপহার দিয়ে ভরিয়ে দেন। আমি বহুবার বারণ করেছিলাম, তবুও ভদ্রলোক আমার একটি কথাও শোনেননি। এরপর বেশ কিছু বছর পার হয়ে যায়। ভদ্রলোক তখন কলকাতার সর্বকালের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে একজন। একদিন হঠাৎ করেই আমার ডাক পড়ে ব্যবসায়ীর বাড়িতে। আমিও মহানন্দে নিজের পুরনো ভক্তের বাড়ি চললাম। শিবনাথ মুখুর্জি আগেই আমার বাড়িতে ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই পথে যেতে অসুবিধে বিশেষ হলো না। এরপর যখন অনেকটা রাস্তা পেরিয়ে ঘোড়ার গাড়িটা অবশেষে শিবনাথ মুখুর্জির বিশাল বড় বাংলো বাড়িতে প্রবেশ করল, তখন আমার বিস্ময়ের আর সীমা রইল না। শিবনাথ আমার কল্পনার থেকেও বেশি অর্থবান হয়েছে এই বেশ কিছু বছরে। তা ওর বাড়ি দেখেই বুঝতে পারলাম। ঘোড়ার গাড়ি থেকে নেমে তার বাংলো বাড়িতে প্রবেশ করে বাড়ির ভেতরের রকম সকম দেখে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর এক ভৃত্যগোছের লোক এসে আমাকে শিবনাথের কাছে নিয়ে গেল। সৌম্যকান্ত আভিজাত্য সম্পন্ন ভদ্রলোক হলো শিবনাথ। কিন্তু দেখে মনে হলো এত কিছুর পরেও কোনো এক বিশেষ দুশ্চিন্তার ফলে শিবনাথ ভীষণভাবে বিরক্ত এবং অখুশি রয়েছে। আমাকে দেখে শিবনাথ এগিয়ে এসে বলল, আরে ভালো আছেন ঠাকুর মশাই? স্বয়ং তারানাথ ঠাকুর আমার গৃহে, যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ শিবনাথ, আমি ভালো আছি। আর তোমার তো দেখছি বিরাট ব্যাপার হে। বেশ প্রতিপত্তি হয়েছে তো দেখছি। তা হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়ার কারণ কি ভাই? এ বাবা, চিচি ঠাকুর মশাই, অমন কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আজ আমার যা কিছু হয়েছে তা একমাত্র এবং কেবলমাত্র আপনার জন্যই হয়েছে। আপনি না থাকলে আমি কবেই শেষ হয়ে যেতাম। আর বুঝতেই তো পারছেন, আমি সংসারী মানুষ, নানান কাজের মধ্যে থাকি, তাই বহু বছর আপনার কাছে যাওয়া হয়নি গুরুদেব। তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আরে না না, সেসব ঠিক আছে, কিন্তু আমি যেন স্পষ্ট বুঝতে পারছি তুমি কোনো ভীষণ রকম এক চিন্তার মধ্যে আছো। আমাকে সবটা খুলে বলতে পারো, তোমার কি হয়েছে শিবনাথ? আমাদের পরিবারে এক বিপদ ঘনিয়ে এসেছে গুরুদেব। আমাদের সামনে অনেক বিপদ। আমার একমাত্র ছেলে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। তার মরণাপন্ন অবস্থা ঠাকুর মশাই,
আপনি আমাদের শেষ ভরসা, আমাদের পরিবারের একমাত্র বাতিকে রক্ষা করুন ঠাকুরমশাই, রক্ষা করুন। আহ শিবনাথ, তুমি শান্ত হও। আমি বুঝতে পেরেছি তোমার মানসিক অবস্থা এখন ঠিক নেই, তুমি অনেক চিন্তার মধ্যে আছো, কিন্তু ওভাবে ভেঙে পড়ো না। আমাকে খুলে বলো কি হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর শিবনাথ বলল, আচ্ছা, তাহলে পুরো ঘটনাটাই বলছি শুনুন। আপনি তো জানেনই যে বেশ কিছু বছর আগে আমি আর্থিকভাবে একদমই ভেঙে পড়েছিলাম। তারপর আপনার আর মা লক্ষ্মীর কৃপায় আমার অবস্থা আবার আগের মতোই সচ্ছল হয়। এরপর স্ত্রী পুত্র নিয়ে বেশ সুখে শান্তিতে বাস করছিলাম। কিন্তু আমার পুত্রটি যতই বড় হতে থাকলো, ওর মধ্যে জানি না কেমন করে এক স্বাধীন মানসিকতা তৈরি হতে থাকলো। ও আমার দেখানো পথে না গিয়ে নিজের ক্ষমতায় কিছু করার চেষ্টা করতে থাকলো। আমার এত বিপুল ধনসম্পত্তি ছেড়ে ও প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেত, ছোটখাটো কাজ করে কিছু পয়সা রোজগার করার জন্য। এই পর্যন্ত সব ঠিক ছিল ঠাকুর মশাই, কিন্তু যখন ছেলে দাবি করে বসলো যে সে নিজে ব্যবসা ছেড়ে চাকরি করবে, তা শুনে ঠাকুর মশাই আমার মাথা বিগড়ে গেল। আমরা 7 পুরুষের ব্যবসায়ী, তাই ব্যবসায়ী ছেলে চাকরিগিরি করবে, এটা শুনলে কোন বাবা তার মাথা ঠিক রাখতে পারে বলুন দেখি। আপনি ভাবুন, একটা চাকরি করে কেউ সারা জীবন যা টাকা আয় করতে পারে, একজন ব্যবসায়ী ওই টাকা কেবলমাত্র 1 মাসে আয় করার ক্ষমতা রাখে। তাই আমিও ছেলেকে বলে দিলাম, যদি ও চাকরি করে তাহলে আমি ওকে ত্যায্য পুত্র করব। আমার গুণধর ছেলেও তার সিদ্ধান্তে অনড় রইল এবং একসময় সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল রানীগঞ্জে। সেখানে সে এক কয়লা খনিতে এক বড় পদে কাজ করছিল। তবে সত্যি বলতে আমি কিন্তু মনে মনে খুশি হয়েছিলাম, ছেলে নিজের চেষ্টায় কিছু করছে, এতে যে কোনো ভাবারই গর্ব হওয়া উচিত। কিন্তু হঠাৎ 2 দিন আগে ওর কাছ থেকে আসা একটা চিঠি যেন আমাদেরকে একদম নাড়িয়ে রেখে দিল ঠাকুর মশাই। চিঠিতে লেখা ছিল, শ্রীচরণেশু বাবা, অনেকদিন হয়ে গেল আপনার সাথে যোগাযোগ নেই। মায়ের সাথে মাঝে মধ্যেই চিঠি বিনিময় হয়। তার চিঠিতে জানতে পারি যে আপনি আমার কথা আরও চিন্তা করেন এবং অতিরিক্ত ভেবে ভেবে আপনি চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন। আমি আপনার কাছে সত্যি ক্ষমা প্রার্থী বাবা। আজও মনে হচ্ছে আপনার কথা সেদিন শুনে নিলেই বোধহয় ভালো হতো। আমি এখানে ভালো নেই। আমি ভীষণ রকমের এক অজ্ঞাত ব্যাধিতে মরণাপন্ন অবস্থায় রয়েছি। এখানকার বহু নামি দামি ডাক্তার আমার চিকিৎসা ইতিমধ্যেই করেছে, তাই আমি বুঝতে পেরেছি যে এ কোনো সাধারণ শারীরিক ব্যাধি নয়। আর আমার মনে হয় এসবের পেছনে কোনো এক অশরীরী নারীর হাত রয়েছে। ও আমাকে মেরে ফেলবে বাবা। আপনি শীঘ্রই আমাদের চেনা সেই তারানাথ ঠাকুরকে আমার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করুন, নইলে হয়তো আর বেশি দিন আমি বাঁচব না। আমার এই চিঠি লেখার শক্তিটুকুও নেই। এখানেই কাজ করে এমন এক ছেলেকে দিয়ে চিঠিটা লেখালাম, তাই বেশি কিছু বলতে পারছি না। আপনি তাড়াতাড়ি কিছু করুন, নইলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। শিবনাথ চিঠি পড়া শেষ করল। দেখলাম ওর চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। আমারও এক মেয়ে আছে, তাই সন্তানের বিপদ হলে বাবার বুক যে খাঁ খাঁ করে ওঠে সে নিয়ে আমি নিশ্চিত। তাই কোনো মতে শিবনাথকে শক্তি জুগিয়ে বললাম, কোনো চিন্তা নেই শিবনাথ, আমি কালই তোমার ছেলে যেখানে থাকে সে রানীগঞ্জে যাব, গিয়ে দেখবো যে এর পেছনে আসল কারণ কি। এই তারানাথ চক্রবর্তী বেঁচে থাকতে তোমার ছেলের ক্ষতি করার সাধ্য কারণ নেই, তাই তুমি আর কোনো চিন্তা করো না। আমি জানতাম ঠাকুর আপনি ঠিক ওখানে যাওয়ার জন্য রাজি হবেন। আপনার এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না ঠাকুর। ঠাকুর মশাই, আমি সকালেই আপনার ওখানে যাওয়ার ব্যবস্থা করছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার জন্য খাবারের এলাহি আয়োজন করা হলো।
সরু বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, 7 রকমের সবজি, দই, মিষ্টি, পায়েস, ক্ষীর, ছানা, মুখশুদ্ধি সব মিলিয়ে যেন ছোটখাটো এক মহাভোজের আয়োজন করা হয়েছিল। এরা বোধহয় ভুলে গিয়েছিল যে একজন সাধারণ মানুষ এত খাবার 1 সপ্তাহেও খেয়ে শেষ করতে পারবে না। পরের দিন ভোরের বেলা আমি রওনা দিলাম রানীগঞ্জের উদ্দেশ্যে। প্রথমে ঘোড়ার গাড়িতে করে হাওড়াতে এলাম, এরপর ট্রেনে উঠলাম রানীগঞ্জের উদ্দেশ্যে। একে একে বর্ধমান, দুর্গাপুর পেরিয়ে যখন রানীগঞ্জ পৌঁছলাম তখন সন্ধে হয়। এরপর গরুর গাড়িতে টানা 3-4 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছলাম সেই কয়লা খনির কাছে যেখানে শশধর আছে। দেখলাম রাতেও কয়লা খনিতে সমানে কাজ হচ্ছে। আমি একে ওকে শশধরের নাম জিজ্ঞাসা করতে করতে অবশেষে ওর তাঁবুর কাছে এসে গেলাম। দেখলাম এক সিপাহী গোছের লোক ওর তাঁবুটি পাহারা দিচ্ছে। আমি কাছে যেতেই সে আমাকে আটকে দিয়ে আমার পরিচয় ও কোন দরকারে এসেছি সে বিষয়ে বিশদে জানতে চাইল। আমি নিজের পরিচয় দিয়ে শশধরের নাম বলতেই আমাকে ওর তাঁবুখানা দেখিয়ে দিল। বুঝতে পারলাম শশধর আমার কথা ওকে আগে থেকেই বলে রেখেছে। এরপর শশধরের তাঁবুর ভেতরে গিয়ে দেখলাম একটি কাঠের খাটের ওপর একটা কঙ্কালের মতো রোগা মানুষ শুয়ে আছে। তার শরীরের অবস্থা দেখে শিউরে উঠলাম আমি। মনে হলো যেন কেউ শরীরের সমস্ত পুষ্টি রস শুষে নিয়েছে আর খোসার মতো এই দেহটাকে ফেলে রেখে গেছে। আমাকে দেখে শশধর একটু উঠে বসার চেষ্টা করল, কিন্তু আমিও জানতাম আর সেও জানতো যে ওর এই চেষ্টা বৃথা। আমি ওকে বললাম, আরে আরে ব্যস্ত হতে হবে না, তুমি শুয়ে থাকো বাবা। আমার খুব ভালো লেগেছে ঠাকুর মশাই, এতদিন পর আপনাকে দেখলাম, অথচ আপনাকে উঠেছে প্রণামটুকু করবো তাও আমার পক্ষে সম্ভব নয়। এইটুকু বলেই কাঁদতে শুরু করলো শশধর। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, না না, তার কোনো আবশ্যিকতা নেই, কিন্তু বাবা আমাকে একটু খুলে বলো তো, তোমার এই করুণ দশা হলো কি করে? কি এমন কারণ যে কিছু বছর আগে আমার দেখা তরুণ তরতাজা এক যুবক আজ কঙ্কালসার হয়ে খাটের ওপর শুয়ে আছে? আমার ভাগ্য ঠাকুর মশাই, বাবা বারবার বারণ করেছিল, কিন্তু তখন বাবার কথা শুনিনি। এখন বুঝতে পারি যে তখন মহা ভুল করেছিলাম এই স্থানে এসে। সত্যি যে গুরুজনের কথা শুনতে হয় সেটা এখন বুঝতে পারছি। আর কিছুদিন পরেই হয়তো মারা যাব ঠাকুর মশাই। চিন্তা হচ্ছে শেষবারের মতো বাবার মার মুখটা হয়তো আর দেখে যেতে পারবো না ঠাকুর মশাই। এত তাড়াতাড়ি হাল ছেড়ো না শশধর। আমি একবার যখন এসে পড়েছি তখন তোমার আর চিন্তা নেই। আমি নিজের সর্বস্ব শক্তি দিয়ে দেবো তোমাকে বাঁচাতে। এবার আসল কথা খোলসা করে বলো দেখি, কে সেই পিশাচিনী যে তোমার এই রূপ অবস্থা করেছে? বলছি ঠাকুর মশাই, বলছি, শুরু থেকেই বলছি। আসলে বাবার প্রচুর টাকা পয়সা সম্পত্তি থাকলেও আমার ছোটবেলা থেকে কিন্তু নিজের পরিশ্রমে কিছু করে দেখানোর একটা মানসিকতা ছিল। তাই সময় পেলে এ কাজ ও কাজের মধ্যে পড়ে থাকতাম। তো একদিন রানীগঞ্জে একটা কয়লার খনিতে কাজ করার ডাক পাই। আসলে আমার এক বন্ধু এই খনিটির মালিকানা গ্রহণ করেছিল কিছুদিন আগে, কিন্তু এক বিশেষ কাজে তাকে দেশের বাইরে যেতে হয়। তাই সে বিশ্বাসযোগ্য কাউকে এখানকার দায়িত্বভার দিতে চেয়েছিল। তাই আমাকে সে এই খনির পর্যবেক্ষণ করার পদে একটা চাকরির প্রস্তাব করে। আমি সানন্দে রাজি হয়ে যাই। তাই বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমি চলে এলাম এই রানীগঞ্জে। এখানে সবার একটি করে তাঁবু আছে। আমার তাঁবুটাই সবচেয়ে বড়,
আসার দিন থেকেই ভীষণ রকম সম্মান পেয়েছি সবার কাছ থেকে। এরপর স্থানীয় লোক জোগাড় করা থেকে শুরু করে তাদের কি কি করতে হবে তা বোঝানো, প্রতিদিনের কত কয়লা তোলা হচ্ছে খনি থেকে সেইগুলোকে হিসেব রাখা, আর এসব করতে করতেই আমার 1 মাস কেটে যায়। কয়লার খনির সবচেয়ে খারাপ দিক হলো কয়লা চুরি যাওয়া। আর সত্যি কথা বলতে কি, যে কোনো জায়গাতেই চুরি জিনিসটা অত্যন্ত সাধারণ এক ব্যাপার। তাই রোজই কয়লা চুরি হতে থাকলো। তাই এই কয়লা চুরি আটকানোর জন্য আমি রোজ রাতে কয়লা খনির বাইরে পাহারায় থাকতাম। এরকমই একদিন রাতে খনির বাইরে পাহারা দিচ্ছি, হঠাৎ ভেতর থেকে এক কর্মচারী দৌড়ে এসে আমায় বলে, সাহেব শিগগির চলুন, গিয়ে দেখবেন চলুন কি জিনিস মাটির নিচ থেকে উঠেছে। আমি বললাম, কি জিনিস বলতো? কয়লার খনি থেকে কয়লা ছাড়া আবার কি বেরোবে? খনি থেকে নয় সাহেব, আমাদের মধ্যে ভিকু বলে এক মজুর কয়লা খনির ঠিক পেছনে নদীর ধারটাতে কি মনে করে জাঁতালিয়ে একটু খুদাই করছিল। তো হঠাৎ ওর জাঁতার সাথে কি এক ভারী জিনিসের যেন ধাক্কা লাগে। ও এরপর অনেকটা খোঁড়ার পর মাটির নিচ থেকে একটা বহু পুরনো দিনের বাক্স উদ্ধার করে। তো আজও ওই খনির মধ্যে ওর বাক্সটা নিয়ে এসেছে বিক্রির জন্য। বাক্সের তালা এখনো অক্ষত রয়েছে সাহেব, আপনি একবার গিয়ে দেখবেন ব্যাপারটা কি। হ্যাঁ বেশ, কই চলো তো গিয়ে দেখি, দেখা যাক আসল ব্যাপারটা কি। এরপর আমি আর ওই শ্রমিক মিলে চললাম ব্যাপারটা কি হয়েছে দেখার জন্য। গিয়ে দেখি তাদের মধ্যে ইতিমধ্যে বাক্সটা নিয়ে বেশ কথাবার্তা শুরু হয়েছে। জানি না হঠাৎ আমার তখন কি হয়েছিল, রোখের মাথায় আমি 50 টাকা দিয়ে ওই বাক্সটা কিনে নিলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ওরা জানতো আমার প্রচুর টাকা, কিন্তু আমাকে এভাবে বাক্সটা কিনে নিতে দেখে সবাই একটু হলেও অবাক হয়ে গেল। এরপর যেই কর্মী আমাকে বাক্সটার খবর দিয়েছিল তাকে 2 টাকা বকশিস দিয়ে আমি সগৌরবে বাক্সটা নিয়ে চললাম আমার তাঁবুর দিকে। তখন কি আর জানতাম যে স্বয়ং মৃত্যুকে নিয়ে আমি নিজের সঙ্গে যাচ্ছি? জানতাম না। তাঁবুতে ফিরে হ্যারিকেনের আলোতে বাক্সটাকে ভালো করে দেখলাম বাক্সটা সম্পূর্ণ কালো রঙের এক অজানা বস্তু দিয়ে তৈরি, এবং অদ্ভুত একটা আঁশটে গন্ধ ওই বাক্স থেকে বেরো হচ্ছে। একটা লোহার তৈরি তালা ওই বাক্সটা মুখে ঝুলছে। আমার তাঁবুতেই আগে থেকেই একটা ছেনি হাতুড়ি থাকে, তাই আর বেশি বেগ পেতে হলো না ওই তালাটা ভাঙতে। এরপর তালা ভেঙে যখন বাক্সটি দেখলুম, বাক্সের মধ্যে থেকে এক রাশ কালো দম বন্ধ করা ধোঁয়া এসে আমার গোটা তাঁবুকে আচ্ছাদিত করে দিল। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারালাম। পরের দিন সকালে উঠে মনে হলো যেন শরীরটা ভীষণভাবে দুলছে। ওই বাক্সের দিকে যখন তাকিয়ে দেখলাম, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম ওই বাক্সের মধ্যে শ্বেত পাথরে এক অপরূপ সুন্দর দেবমূর্তি আর এক রক্তমাখা খড়গোড়া। আমি অবাক হয়ে ওই দুটো জিনিসের দিকে তাকিয়ে থাকলাম। বাক্সের মধ্যে খড়গ আর দেবী মূর্তি উদ্ধার হওয়াটা যতটা না অস্বাভাবিক, তার থেকেও বড় অস্বাভাবিক ব্যাপার হলো ওই খড়গেতে রক্ত লেগে থাকাটা। কতকাল ধরে না জানে এই বাক্সটা মাটির তলায় পড়েছিল, তাহলে এত রক্ত লাগবে কেন? আমি আর চিন্তা করতে পারছিলাম না। বাক্সটি বন্ধ করে আমি সেটাকে আমার খাটের নিচে পুঁতে রাখলাম। তারপর যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে জল দিছি, তখন হঠাৎ খেয়াল করলাম আমার চামড়া যেন আগের থেকে অনেক বেশি সাদা হয়ে গিয়েছে। শরীর থেকে যেন এক রাতেই অনেকটা রক্ত কমে গেছে। এর কারণ কি আমি কিছুতেই বুঝতে পারলাম না। আবার হঠাৎ খেয়াল করলাম আমার হাতের শিরার কাছে দুটো ছুঁচ ফোটার মতো রক্তের দাগ। আমি অনেকক্ষণ ধরে ভেবেও এই দাগের কোনো কুল কিনারা করতে পারলাম না। ওই দিন আর তাঁবুর বাইরে পা দিলাম না। রাঁধুনিকে বলে দিলাম তাঁবুর ভেতরেই খাবারটা যেন দিয়ে যায়।
রাতের দিকে আমার খুব জ্বর এলো, আর ওই জ্বরের বিকারেই সেদিন রাতে এমন এক ঘটনা ঘটে যেটা দেখে আমার সারা শরীর শিউরে উঠেছিল। প্রথমে দেখলাম সেই মূর্তির দেবীটা ধীরে ধীরে মানুষের রূপ ধারণ করছেন। সে কি অপরূপ রূপ! ধপধপে ফর্সা, শরীরে নর্তকীদের মতো পোশাক, নাভি দৃশ্যমান। সেই দেবী আমার দিকে কামুক চোখে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমিও যেন কি এক অদ্ভুত উন্মত্ত নেশায় তাকে ধীরে ধীরে আলিঙ্গন করতে থাকি। ওই নারী মূর্তিটির অঙ্গে নিজের হাত এবং ঠোঁট দিয়ে স্পর্শ করতে থাকি, কিন্তু হঠাৎ নিজের হাতের শিরায় একটা ছুঁচ ফোটার মতো তীব্র যন্ত্রণা অনুভব করে যেই না হাতের দিকে তাকিয়েছি, অমনি দেখি সেই নারী আর সেই পরম সুন্দরী নেই। তার পরিবর্তে এক বিশাল বড় দুটো দন্ত বার করে এক কুৎসিত ভয়ঙ্কর দর্শন পিশাচিনী আমার হাতের শিরা থেকে রক্ত পরম আনন্দে চুষে নিচ্ছে। আহা, সে কি যন্ত্রণা! আমি আর পাচ্ছিলাম না। আমি শেষে জ্ঞান হারাই। আসলে ওই শ্বেত পাথরের মূর্তিটি কোনো দেবী ছিল না, ছিল এক পিশাচিনীর মূর্তি। তা আমি এখন ভালোই বুঝতে পারি। ওই পিশাচিনী রোজ আমার কাছে আসে ঠাকুরমশাই। রোজ এসে প্রথমে আমার সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়, তারপর একটু একটু করে আমার শরীরের সব রক্ত চুষে নিয়ে যায়। আর কিছুদিন এরকম চলতে থাকলে আমি শীঘ্রই মারা যাব। আমি অবাক হয়ে এতক্ষণ তার কথা শুনে যাচ্ছিলাম। এ কি এক আশ্চর্য কাহিনী শোনালো শশধর। জানি না এই বিপদ থেকে আমি ওকে কেমন ভাবে রক্ষা করব, তবুও চেষ্টা তো আমাকে করতেই হবে। আমি শশধরকে বললাম, তা শশধর, আমাকে একটা কথা বলো তো, ওই মূর্তি আর খড়গোটা এখন কোথায় আছে? আমাকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে শশধর চিৎকার করে উঠল, না, খবরদার নয়। ওই মূর্তি কেউ স্পর্শ করবে না, কেউ না। মণিমালা শুধু আমার একার। আমি কাউকে দেব না আমার মণিমালাকে, কাউকে না। শশধরের এইরূপ পরিবর্তন দেখে আমি অবাক হয়ে গেলাম। এইমাত্র তো ছেলেটা সুস্থ ছিল, কি এমন হলো যে এরকম উল্টো পাল্টা বকছে? বুঝলাম আমি যেই মূর্তি দেখতে চেয়েছি অমনিও ভয় পাচ্ছে। আমি যদি ওই মূর্তিটা কোনোভাবে নষ্ট করে দিই তাহলে ও আর সেই মণিমালা নামক পিশাচিনীর সাথে সঙ্গম করতে পারবে না। এদিকে শশধরের চিৎকার শুনে বাইরে থাকা দারোয়ান ঘরে ঢুকে পড়ে এবং ভাবে আমি বোধহয় তার মনিবকে কোনোভাবে বিরক্ত করছি, তাই সে আমাকে সেই মুহূর্তে ওই তাঁবু ত্যাগ করতে বলে। আমি কোনো রকমে বাক্য ব্যয় না করে তাঁবু থেকে বেরিয়ে এলাম। আসার সময় আমি শশধরের গলায় একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলাম, যাতে আজ রাতে ওই মণিমালা পিশাচিনী ওর ক্ষতি সাধন না করতে পারে। সেই রাতের মতো আমি শশধরের পাশের তাঁবুতেই রাত্রিবাস করি। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠে শশধরের তাঁবুতে গেলাম, তখন তাকে দেখে আমার মন আনন্দে ভরে উঠল। দেখলাম শশধর খাটের ওপর বসে বসে সকালের প্রাতরাশ সারছে। আমাকে দেখে উঠে এসে প্রণাম করে বলল, ঠাকুরমশাই, কাল ওই পিশাচিনী এসছিল, কিন্তু আপনি রুদ্রাক্ষটা আমাকে পড়ানোর জন্য ও আমার কাছে ঘেঁষতে পারেনি। নিজের নগ্ন বিবস্ত্র দেহে আমাকে লোভ দেখিয়ে অনেকবার কাছে টানার চেষ্টা করেছে, কিন্তু কোনো এক কারণে আমি কোথা থেকে যেন ভীষণ মনের জোর পেয়েছিলাম। আপনি আসার পর আমি এতটা সুস্থ বোধ করছি। আপনার জয় হোক ঠাকুরমশাই, আপনার জয় হোক।
আমি একটু হেসে বললাম, আমি কিছুই করিনি, সবই তার ইচ্ছে। যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে সেই পরম করুণাময় ঈশ্বরকে দাও। এবার আমাকে একটা সত্যি করে কথা বলো তো শশধর, ওই বাক্স তুমি কোথায় রেখেছো? আগে মানে যেদিন রাতে ওই পিশাচিনীকে প্রথম দেখি তার পরের দিনই আমি ওই বাক্স নিয়ে গিয়ে পুরনো রাজবাড়ির একটি গোপন কুঠুরিতে লুকিয়ে দিয়ে আসি। ভেবেছিলাম এতেই বুঝি কাজ হবে, ওই পিশাচিনীর হাত থেকে হয়তো রেহাই পাব। কিন্তু কোথায় আর কি হলো? তাই রাজবাড়িটা কোথায়? এই তাঁবু থেকে বেরিয়ে সোজা যে পথে এসছেন সেই পথ ধরে হাঁটবেন। কিছু দূর হেঁটে দেখতে পাবেন বাম দিকে একটা ঢালু রাস্তা নেমে গেছে। ওই রাস্তা ধরে সোজা নাক বরাবর হাঁটতে থাকবে, দেখবেন নদীর ধারে প্রায় এক ভগ্নপ্রায় বহু প্রাচীন রাজবাড়ি চোখে পড়বে। তারই এক লাল পর্দা বিশিষ্ট গোপন কুঠুরিতে ওই বাক্সটা আমি লুকিয়ে রেখে এসেছি। তবে খুব সাবধানে যাবেন ঠাকুরমশাই, পথে প্রচুর সাপখোপ আছে। আমি সুস্থ থাকলে আপনাকে একা আমি কিছুতেই পাঠাতাম না। ওই বাক্স আনার জন্য আমি নিজেই গিয়ে আনতাম। আরে না না, তা হয় না, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, তুমি বিশ্রাম নাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাক্স নিয়ে আসছি। আমি শশধরের কাছ থেকে বিদায় নিয়ে চললাম ওই বাক্স উদ্ধারের জন্য। তখন সবে সবে আকাশে আলো ফুটেছে, চারিদিকে জঙ্গলে পাখি ডাকছে, নাম না জানা কত রং বেরঙের ফুল আশেপাশে ফুটে রয়েছে। গাছের ওপরে বেশ কিছু হনুমান আমাকে দেখে ডেকে উঠল। আসলে ওরা আমাকে নতুন লোক দেখে নিজেদের শত্রু ভেবেছে, তাই ওরকম ডাকাডাকি করছিল। আমিও বেশি দেরি না করে রাস্তা ধরে এগিয়ে চললাম পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ অতিক্রম করার পর যখন অবশেষে নদীর কলকল ধ্বনি শুনতে পেলাম, তখন বুঝলাম আর বেশি দেরি নেই রাজবাড়িটা আসতে। এরপর দেখলাম রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কোন রাস্তা দিয়ে গেলে রাজবাড়ি পৌঁছবো সেটাই ভাবছি, হঠাৎ দেখি পেছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, দাঁড়াও, তুমি কে? কি মতলবে এই স্থানে আসা? আওয়াজ লক্ষ্য করে পেছনে তাকাতেই আমার সারা শরীরটা শিহরিত হয়ে উঠল। দেখলাম আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে এক ভীষণ দর্শন কাপালিক। তার কালো দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল, চোখে মুখে তন্ত্র সাধনার ছাপ স্পষ্ট। এমন শুদ্ধ কাপালিকের দর্শন যে এই স্থানে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। কাপালিক সম্পূর্ণ কালো বস্ত্র পরিধান করে আছেন এবং দেখলাম কাপালিকের বাঁ হাতের বুড়ো আঙুলটা কাটা। আমি কাপালিককে উদ্দেশ্য করে বললাম, আগে আমি তারানাথ। পাশে যে কয়লা খনিটি আছে ওই কয়লা খনির দায়িত্বে আছেন যিনি, তিনি আমার আত্মীয় হন। ওনার সাথে দেখা করতে এসেছি। তা তো বেশ ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে কি করছো তুমি? আমি সত্যি কথাটা ওই কাপালিককে বলবো না বলেই স্থির করেছিলাম, তাই বললাম, আগে আমার বন্ধুটি বলল যে এখানে নাকি বহু বছরের পুরনো একটি ভগ্নপ্রায় রাজবাড়ি আছে, তাই এলাম ওই রাজবাড়িটি দর্শন করার জন্য। সে তো আছে, তা ওই রাজবাড়ির ইতিহাস কি জানা আছে তোমার? আগে না, আমি শুধু একটু ঘুরে দেখব বলে যাচ্ছিলাম। অপদার্থ, যে জিনিসের ইতিহাস তোমার জানা নেই তার বর্তমান নিয়ে এত কৌতূহল কিসের? তুমি যদি শুধুই ঘুরতে যেতে ওখানে, আমি তোমাকে আটকাতাম না, কিন্তু তুমি যাচ্ছ ওই ভেঙে পড়া রাজবাড়ির কুঠুরি থেকে ব্রজনাথের বাক্স উদ্ধার করার জন্য, যেটা শশধর কিছুদিন আগে ওই রাজবাড়ির কুঠুরিতে লুকিয়ে এসেছিল মণিমালা পিশাচিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু অত সহজে তো ওই মণিমালা তোমার বন্ধুর পেছন ছাড়বে না।
আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই পরিত্যক্ত রাজবাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার প্রাণহানির একটা আশঙ্কা আছে। কিন্তু আপনি এত সব জানলেন কিভাবে? আপনি কে? আমি কে তার থেকেও বেশি জরুরি হলো ওই পিশাচিনী মণিমালা আসলে কে সেটা তোমার জানা। কে এই মণিমালা পিশাচিনী? অত তারা কিসের? যাও, আগে বাক্সটাকে উদ্ধার করো, তারপর আজ বিকেলে নদীর পাড়ে উঁচু পাথরটার কাছে এসো। ওই গাছের নিচে আমি বসে থাকবো। আর দাঁড়াও, এই নাও। যতক্ষণ ওই পরিত্যক্ত রাজবাড়ির ত্রিসীমানায় থাকবে ততক্ষণ এই শিকড়টি নিজের হাতে রাখবে, তাহলে কোনো সাপ তোমায় ছোবল মারবে না। আর যখন ওই রাজবাড়ি থেকে ফিরবে তখন যাই হয়ে যাক না কেন পেছন ফিরে তাকাবে না। যদি পেছন ফিরে তাকিয়েছ তো মরেছ, তখন তুমি তো মরবে, তার সাথে ওই শশধর মরবে। আচ্ছা, আমি এখন আসি। এই বলে কাপালিক চলতে শুরু করলো। আমি পেছন থেকে নানা প্রশ্ন করে যেতে লাগলাম, কিন্তু কাপালিক আমার কোনো প্রশ্নের উত্তরই দিলেন না। তারপর কিছু দূর গিয়ে ওই কাপালিক যেন ভেলকির মতো চোখের নিমেষে মিলিয়ে গেল। আমি নিজের জীবনে অনেক ধরনের কাপালিক, তান্ত্রিক, সাধু সন্ন্যাসী দেখেছি, কিন্তু এই কাপালিক যেন একটু আলাদা। ঠাকুরমশাই, আলাদা মানে? মানে উনি এত সব জানলেন কিভাবে, সেটার জন্য আলাদা ভেবেছিলেন? না হে, উনি আলাদা। তার কারণ ছিল, যে কোনো তান্ত্রিক বা কাপালিককে প্রথম দর্শনে দেখলে বোঝা যায় সে ভগবানের উপাসনা করেন নাকি শয়তানের। কিন্তু এই কাপালিককে দেখে আমি কিছুই বুঝতে পারছিলাম না। সে যাই হোক, এরপর আমি সেই রাজবাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। ওই স্থান থেকে বেশ কিছুটা এগোনোর পর অবশেষে আমি দাঁড়িয়ে পড়লাম সেই বহু যুগ পুরনো রাজবাড়িটার সামনে। কিন্তু আমাকে শশধর বলেছিল রাজবাড়িটা পুরনো, কিন্তু এই রাজবাড়িটা যে কোনো এক সময় আগুনে পুড়ে ঝলসে গেছে সেটা সে আমায় বলেনি। রাজবাড়িটা দেখে আমার গোটা শরীরটা শিরশির করে উঠল। দোনামোনা করে প্রবেশ করলাম সেই ভয়ঙ্কর রাজবাড়িতে। চারিদিকে শুধুই পুড়ে যাওয়া আসবাবের ছড়াছড়ি। মনে হচ্ছিল যেন কোনো এক শ্মশানে চলে এসেছি, যেখানে মানুষের বদলে পুড়ে যাওয়া বস্তুদের ছড়াছড়ি। সিঁড়ি দিয়ে যখন ওপরের দিকে উঠতে লাগলাম তখন অদ্ভুত এক শব্দ হতে লাগলো, যা পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলল। আর একটু হলেই আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে নিজেকে সামলে নিলাম। এরপর ধীরে ধীরে অনেক খোঁজাখুঁজির পর সেই লাল পর্দা বিশিষ্ট গোপন কুঠুরির সন্ধান পেলাম। সেই কক্ষে প্রবেশ করা মাত্র সামনে যা দৃশ্য দেখলাম তাতে আমার গোটা শরীরটা চমকে উঠল। দেখলাম ওই ঘরের যত্রতত্র পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া বহু কঙ্কাল। ইস, কি বিভৎস সে দৃশ্য! আমার মতো লোকও এই দৃশ্য দেখে শিউরে উঠল। আমি কঙ্কালগুলোকে ডিঙিয়ে তাড়াতাড়ি সেই বাক্সটা খুঁজতে লাগলাম। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বাক্সটা পেলাম, আর পাওয়া মাত্রই বাক্সটা নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে ওই কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম। কিন্তু তখন হঠাৎই আমার পেছনে মিষ্টি সুরে কে যেন ডেকে উঠল, তারানাথ, তারানাথ, তুমি এসেছো? একবার পেছনে চেয়ে দেখো, দেখো আমায়। আমি কত কাল ধরে এই অতৃপ্ত যৌবনের তৃষ্ণা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আছি। আমার দিকে তাকাও। আমি মনে মনে প্রমাদ করলাম। আমার বুঝতে বাকি রইল না যে এ নির্ঘাত সেই মণিমালা পিশাচিনী। তবুও পেছনে তাকানোর এক কৌতূহল যেন আমার মাথায় চেপে বসল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকাবো ভাবছি,
অমনি মধুসুন্দরী দেবীর নামটা মনে পড়ে গেল। জোরে জোরে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। এরপর পেছন ফিরে দেখলাম কেউ কোথাও নেই। অনেকটা প্রায় নিশ্চিন্ত মনেই তারপর ওই রাজবাড়ি থেকে বেরোলাম। এরপর সেই আগের পথ ধরে কয়লা খনির পাশে আমাদের তাঁবুগুলোর কাছে ফিরলাম। আমি ইচ্ছে করেই শশধরের তাঁবুতে গেলাম না। এই বাক্সের মধ্যের মূর্তিকে দেখে আবার যদিও আগের মতো হয়ে যায়, তাই ওই ঝুঁকিটা আর নিলাম না। বাক্সটা যখন আমি ভালো করে দেখলাম, তখন একটা জিনিস বুঝলাম, এই বাক্সটা আসলে কোনো মৃত মানুষের চিতার ছাই ভস্য দিয়ে বানানো। যত দূর সম্ভব সেটি কোনো অল্প বয়সী যুবতী নারীর দেহের পুড়ে যাওয়া ছাই দিয়ে। প্রবল কৌতূহলে আমি বাক্সের তালা খুললাম, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম বাক্সের মধ্যে কেবলমাত্র সেই পিশাচিনী মণিমালার মূর্তিটাই অবস্থিত। সেই রক্তমাখা খড়গটা যেন অদ্ভুতভাবে উধাও হয়ে গেছে। আমি মূর্তিটাকে হাতে নিয়েই দেখি এক অপরূপ সুন্দর নর্তকীর মূর্তি। আহা, কি তার চোখ, কি তার মুখের হাসি! এরূপ মূর্তি যেন কোনো পিশাচিনীর হতে পারে তা বিশ্বাস করতে পারছিলাম না। মূর্তিটার দিকে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকার পর আমি পুনরায় সেটিকে যথাস্থানে রেখে দিলাম। একটু পর শশধরের কাছে গেলাম এবং আগের সমস্ত কিছু তাকে বললাম। কিছুই লুকোলাম না, শুধু ওই রক্তাক্ত খড়গ হারিয়ে যাওয়ার ব্যাপারটা ছাড়া। সব শুনে শশধর তো মহা খুশি। সে এতদিন পর একটা আশার আলো অবশেষে দেখতে পেল। মণিমালা কে সেটা একবার জানা গেলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই বেশি দেরি না করে আমরা দুপুরের ভোজন সারলাম। আয়োজন বেশি কিছু নয়, ভাত, ডাল, দুটো তরকারি, আর শেষে মোষের দুধ আর কাঁঠালি কলা। সারাদিন ধরে কিছু খাইনি বলে পেটের ছুঁচো দৌড়চ্ছিল, তাই যা সামনে পেয়েছি তাই গোগ্রাসে গিলতে শুরু করেছিলাম। খাওয়া সেরে নিজের তাঁবুতে শুয়ে ভাত ঘুম দিলাম। দারোয়ানকে বলে রেখেছিলাম আমাকে যেন ঠিক বিকেলবেলায় ডেকে দেয়, তাই দারোয়ান এসে যথারীতি আমার ঘুম ভাঙিয়ে গেল। তারপর ঘুম থেকে উঠে চললাম নদীর পাড়ের উঁচু পাথরের উদ্দেশ্যে, যেখানে সেই কাপালিক হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। সেই একই পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারের উদ্দেশ্যে চললাম। অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর পৌঁছলাম নদীর ধারে। উত্তাল দামোদর নদী। নদীর এই শান্ত শীতল হাওয়া যেন সমগ্র প্রাণ জুড়িয়ে দিল। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনাগুলো যেন এক নিমেষে নদী শুষে নিয়ে চলে গেল। খানিকটা খোঁজাখুঁজি করতেই অবশেষে দেখা মিলল সেই সবচেয়ে উঁচু পাথরটার, এবং যথারীতি সেই ভীষণাদেহী কাপালিকের দেখাও মিলল সেখানে। নদীর পাড়ে গজিয়ে ওঠা এক বটগাছের নিচে বসে তিনি নদীর দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। আমাকে পেছন থেকে আসতে দেখে তিনি বললেন, এসো তারানাথ, এসো, তোমার অপেক্ষাতেই বসেছিলাম। তা এখন শশধরের অবস্থা কিরূপ? আগের থেকে অনেক ভালো। ওই পিশাচিনী ওর শরীরের প্রায় সমস্ত রক্ত শুষে নিয়েছিল। আমি আসতে যদি আর কিছুদিন মাত্র দেরি করতাম, তাহলে হয়তো আর... সে আমি জানি, তোমার অপেক্ষাতেই তো আমরা এতদিন পথ চেয়ে আছি বাবা। আমি বুঝলাম না ঠিক, আপনি কি বলতে চাইছেন? বুঝবে, শেষে সবটা বুঝবে। আজ তোমাকে সবটা বলে আমার মুক্তি। জানি তোমার মনে ইতিমধ্যেই অনেক প্রশ্ন গজিয়ে উঠেছে। তোমাকে আজ আমি এক কাহিনী শোনাব। আশা করি সেটা পুরোটা শোনার পর তোমার মনের সমস্ত জিজ্ঞাসা একেবারে দূর হবে। কোন কাহিনী? এ হলো সেই কাহিনী যার মধ্যে তোমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। বলছি তবে শোনো মন দিয়ে।
আজ তুমি এই দামোদর নদীর তীরে যে পুড়ে যাওয়া ধ্বংসপ্রাপ্ত রাজবাড়িটা দেখলে, এই গল্প সেই রাজবাড়িকে নিয়ে। আজ থেকে বহু বছর আগে এই রাজবাড়ির এমন দশা ছিল না, আর এই এলাকারও এমন করুণ দশা ছিল না। তখন এই রাজবাড়ি ছিল সোনায় মোড়া প্রতাপগড় রাজবাড়ি, আর এই প্রতাপগড় রাজবাড়ির রাজা ছিলেন বীর বিক্রম রাজাধিরাজ মহারাজা প্রতাপ নারায়ণ। তিনি তার একমাত্র মহারানী কুসুমবালা দেবীর সাথে মহা সুখে বাস করতেন। প্রজারাও রাজার অধীনে মহানন্দে বাস করত। সমস্ত প্রজার গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, গোয়ালে গরু, সব মিলিয়ে সোনার রাজ্য ছিল এই প্রতাপগড়। মহারাজের বয়স 50 ছুঁই ছুঁই, থপথপে ফর্সা, কামানো দাড়ি, গম্ভীর গলা, কড়া মেজাজ এবং শান্ত সৌম্য চেহারা। সব মিলিয়ে তিনি ছিলেন এক আদর্শ ব্যক্তিত্ব। কিন্তু তার পাশে রানী কুসুমবালা দেবী একেবারেই বেমানান ছিলেন। আসলে বহু বছর আগে রাজা প্রতাপ নারায়ণ কেবলমাত্র পাশের রাজ্য পাওয়ার লোভে দেখতে অতি সাধারণ কুসুমবালা দেবীকে বিবাহ করেন। বিয়ের আগে কুসুমবালা দেবীর বাবা প্রতাপ নারায়ণকে দিয়ে শপথ করিয়ে নেন যে তিনি যেন আজীবন আর দ্বিতীয় কোনো নারীকে বিয়ে না করেন। প্রতাপ নারায়ণ তার কথা খেলাপ করার মতো মানুষ ছিলেন না, তাই তিনিও আর দ্বিতীয়বার বিয়ে করেননি। কিন্তু কোনো মানুষই পৃথিবীতে পুরোপুরি সাধু অথবা শয়তান হতে পারে না। তাই মহারাজা প্রতাপ নারায়ণের সব থেকে খারাপ গুণ ছিল সব থেকে জঘন্য। পরের নারী দেখলে রাজার জিভ বেয়ে জল গড়িয়ে পড়ে। যতক্ষণ না তিনি সেই নারীর সর্বনাশ করে ছাড়ছেন ততক্ষণ রাজার শান্তি নেই। রাজ্যে যখনই কোনো কিশোরী ধীরে ধীরে যুবতীতে পরিণত হওয়ার দোরগোড়ায় পৌঁছয়, তখন রাজাই প্রথম তার সতীত্ব হরণ করার দাবিদার ছিলেন। এবং একবার যে নারীর সাথে তিনি রাত্রিবাস করতেন, আর দ্বিতীয়বার তাকে ছুঁয়েও দেখতেন না, তা সে নারী যত সুন্দরী হোক না কেন। তাই এমন রাজ্যে প্রজার অর্থাভাব না থাকলেও মনে সুখ ছিল না। এইভাবেই দিন চলতে থাকে। হঠাৎই বিশাল দূরের এক ভিনদেশ থেকে কিছু জাদুকর এই প্রতাপগড় রাজ্যে আসে জাদুর খেল দেখাতে। জাদুর খেলা দেখার আনন্দে তাদেরকে সাদরে অভ্যর্থনা করা হয়। ওই জাদুকরের দল রাজসভায় খেলা দেখাতে আসে। এমন সব ধরনের জাদু না এর আগে ওই রাজ্যের লোক কখনো দেখেছিল, না ভবিষ্যতেও কোনো দিন দেখেছে। টানা 1 প্রহর ধরে চলে সেই জাদু খেলা। এরপর চলে সমস্ত দর্শকদের হাততালি। একটা কথা বলে রাখি, এই জাদুকরদের নেতা ছিল ব্রজনাথ নামের এক অতি শক্তিশালী তন্ত্র সাধক, আর তার অনুচররাও আসলে তান্ত্রিকই ছিলেন। তাই তো এমন সব মরণ খেলা তারা দেখাতে পারত যা সাধারণ মানুষের স্বপ্নের অতীত। জাদু খেলা শেষ হলে সব শেষে সকলের মনোরঞ্জন করার জন্য ছিল সুন্দরী যুবতীদের দ্বারা পরিবেশিত এক নৃত্য, যা ওই ভিনদেশি জাদুকরদের ভাষায় ছিল ঢুমুর নৃত্য। আর এই নৃত্যের বিশেষ প্রাণবিন্দু ছিল মণিমালা। আকাশের সাদা মেঘের থেকেও সাদা তার গায়ের রং, গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁট, টানা টানা ডাগর ডাগর দুটি চোখ, সব মিলিয়ে 20 বছর বয়সী এক অতীব সুন্দরী যুবতী নারী ছিলেন এই মণিমালা।
চরিত্রহীন রাজা প্রতাপ নারায়ণ মণিমালার রূপ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। এমন পরমা সুন্দরী কন্যা তিনি তার গোটা জীবনে দেখেননি। ওই কন্যাকে পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তীব্র থেকে তীব্র হয়ে ওঠে। ওই রমণীদের নৃত্য পরিবেশন শেষ হলেই রাজা সমস্ত জাদুকর এবং নৃত্যশিল্পীদের বিপুল পরিমাণে স্বর্ণমুদ্রা ও অলংকার দান করেন। এমনকি ওই ভরা রাজসভায় ব্রজনাথকে তাঁর রাজসভার রাজতান্ত্রিক ও মণিমালাকে রাজনর্তকী হওয়ার প্রস্তাব দিয়ে বসেন। এত বড় সুযোগ ব্রজনাথ কিংবা মণিমালা কেউই হারাতে চায়নি। তারা তৎক্ষণাৎই প্রস্তাবে রাজি হয়ে গেল। বলে রাখি, ব্রজনাথ ও মণিমালা হলো আসলে পিতা ও কন্যা। তাই রাজার প্রস্তাব শুনে এই পিতা ও কন্যা এখানেই থেকে যায় এবং বাকি দল আবার তাদের দেশে ফিরে যায়। এই বাপ মেয়ের ব্যাপারে একটু বলে রাখি, মণিমালা কিন্তু ব্রজনাথের নিজের মেয়ে ছিল না। আসলে ব্রজনাথ ছিল শ্রেষ্ঠ এক তন্ত্র সাধক। হেন কোনো কাজ ছিল না যা ব্রজনাথ করতে পারত না। তবুও ব্রজনাথ ছিল অত্যন্ত ভদ্র ও নম্র প্রকৃতির। ব্রজনাথ নিজের তন্ত্রক্রিয়ার ফলেই নিজের শক্তি দ্বারা কোনো এক অপদেবীকে প্রসন্ন করে এই অপরূপ সুন্দরী কন্যাটি দান হিসেবে সেই অপদেবীর কাছ থেকে পায়। আর তাই তো মণিমালার এমন অস্বাভাবিক সুন্দর যৌবনে ভরা রূপ ছিল। এরপর থেকে ব্রজনাথ ও মণিমালা ধীরে ধীরে রাজকার্যের সাথে যুক্ত হতে থাকে। ব্রজনাথ যে তন্ত্র সাধনা জানত তা ইতিমধ্যেই রাজা জানতে পারে। তাই সেই হেতু রাজ্যের বিভিন্ন শুভ অশুভ কাজের দিন নির্ণয়, আগাম আবহাওয়ার ভবিষ্যৎবাণী, রাজশত্রুদের চিহ্নিতকরণ, এই সব কাজে ব্রজনাথ প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়ে। ফলে তার আর নিজের মেয়ের গতিবিধির প্রতি মনোযোগ রইল না। কিন্তু ওদিকে যে জল কতদূর গড়িয়ে পড়েছিল তার খবর কেউই জানত না। বৃদ্ধ রাজা প্রতাপ নারায়ণ তার মেয়ের বয়সী মণিমালার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রথম শুরুটা হয়েছিল একদিন রাত্রিবেলায়। সেদিন রাজা তার জলসাঘরে নাচের আয়োজন করে। সেই আসরে যথারীতি সবার নয়নের মণি ছিল সুন্দরী মণিমালা। তার রূপের আগুনে সেদিন গোটা জলসাঘর পুড়ে যাচ্ছিল। অনবরত সোনাদানা, মোহর, স্বর্ণহার সবাই উপহার দিতে থাকে মণিমালাকে। এরপর যখন নাচের আসর শেষ হয় এবং একে একে সবাই ওই স্থান ছেড়ে প্রস্থান করতে থাকে, তখন একা প্রতাপ নারায়ণ মণিমালাকে আদেশ দিলেন সে যেন একাকী অপেক্ষা করে। সেই মতো মণিমালা প্রতাপ নারায়ণের জন্য একাকী অপেক্ষা করতে লাগলো। যথারীতি প্রতাপ নারায়ণ এলেন। তাকে দেখে মণিমালা বলল, রাজামশাই, আমাকে এত রাতে আটক করে রাখার কারণটা কি জানতে পারি? এই গভীর রাতে আমি আপনার কি সেবা করতে পারি বলুন? রাজা ভেবে এসেছিল যে সে সেই মণিমালার ওপর ঝাঁপিয়ে পড়বে আর ছিঁড়ে ছিঁড়ে তার শরীরটাকে খাবে। কিন্তু এসে যখন দেখে মণিমালা তার সাথে মিষ্টিভাবে প্রেমিকার ন্যায় কথা বলছে, রাজা তখন তার পরিকল্পনা পরিবর্তন করলেন। মণিমালার উদ্দেশ্যে বললেন, সেবা সেবা নেব বলেই তো তোমাকে এখানে আজ একা রেখেছি। তা রাজামশাই, ঠিক কোন ধরনের সেবার কথা বলছেন বলুন তো? শারীরিক সেবা দিতে পারবে? আমি তোমার প্রেমে পাগল হয়ে উঠেছি মণিমালা।
তোমার মতো এত রূপ, এত যৌবন আমি আজ পর্যন্ত কোনো মেয়ের মধ্যে দেখিনি। তুমি এই প্রথম মেয়ে যাকে আমি প্রস্তাব দিচ্ছি আমার সাথে রাত্রিবাসের। না হলে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে যে তার কি অবস্থা হতো সে তুমি কল্পনাও করতে পারবে না। উফ, একটু তো ভালোবেসেও বলা যায় নাকি? অমনভাবে প্রেম প্রস্তাব দিলে আপনাকে কেই বা সম্মতি দেবে? এই বলেই মণিমালা একটা একটা করে নিজের শরীর থেকে বাস অলঙ্কারগুলো খুলতে থাকে। প্রথমে রজনীগন্ধা ফুল দিয়ে বাঁধা নিজের খোপা, তারপর নিজের শরীর থেকে একটি একটি করে বস্ত্র খুলে মাটিতে ফেলতে থাকে। কিছু সময় পর সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে প্রতাপ নারায়ণের সামনে দাঁড়ায়। প্রতাপ নারায়ণও নিজের সামনে শিকার দেখতে পেয়ে হিংস্র সিংহের ন্যায় মণিমালার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর সারা রাত ধরে তার দেহ ভোগ করতে থাকে। এভাবেই প্রতি রাতে মহারাজা প্রতাপ নারায়ণ মণিমালার সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। কিন্তু যৌন উদ্দীপনার ফলে প্রতাপ নারায়ণ একবারও বুঝতে পারল না যে প্রতি রাতে তার অজান্তেই মণিমালার তীক্ষ্ণ দাঁত তার হাতের শিরায় ঢুকে শুষে নিত তাজা রাজ রক্ত। মণিমালা সবার অজান্তেই এক গভীর ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছিল। এমনকি মণিমালার বাবা ব্রজনাথও তার এই গুপ্ত পরিকল্পনার কথা জানতে পারল না। এরপর হঠাৎই বিনা কারণেই রাজা অসুস্থ হতে লাগলো। রাজার শরীর থেকে যেন কোনো এক ভিলকির মাধ্যমে রক্ত কমে যেতে লাগলো। দেশ বিদেশ থেকে বহু বদ্যি এসে রাজাকে সারিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু যতই যা কিছু করুক রাজার শরীর আর কিছুতেই সারতে চায় না। সারাদিন ধরে নানান ফলমূল, ঔষধ, শিকড় বাকড় খেয়ে রাজা সুস্থ হয়ে যায়। রাজার দেহে নতুন রক্ত তৈরি হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক তারপরই রাজার দেহ আবার আগের মতোই রক্তশূন্য হয়ে যায়। একটা জিনিস যেটা হয়তো কেউ লক্ষ্য করেনি সেটা হলো রাজা অসুস্থ হবার পর নিজের রানীকে পরিচর্যার জন্য না ডেকে কিছুদিন আগে রাজ্যে আগত নৃত্যশিল্পী পরমা সুন্দরী মণিমালাকে নিজের পরিচর্যা প্রধানের দায়িত্বে রেখেছেন। আর সেই যে প্রতি রাতে একটু একটু করে রাজার রক্তের সাথে তার প্রাণ ও বায়ুটাও শুষে নিচ্ছে, তা কারোরই চোখে পড়ল না। এভাবে চলতে চলতে কিছুদিন পরই রাজা মারা গেলেন। প্রজারাও দুঃখ পেল, আবার মনে মনে আনন্দিতও হলো। দুঃখ পেল কারণ রাজা প্রজাদের ভাত কাপড়ের যোগান দিতে কোনোদিনও ব্যর্থ হয়নি। আবার আনন্দিত হলো এই কারণে যে সারা জীবনের মতন এখন তাদের বাড়ির মেয়ে বউরা ওই রাজার নরক যন্ত্রণা থেকে রেহাই পেল। কিন্তু তাহলে তো আমি বলবো যে ওই পিশাচিনী একদমই ঠিক কাজ করেছিল। এরকম একজন নোংরা রাজার মৃত্যুই হওয়া উচিত। ছি, জীবনে অনেক চরিত্রহীন মানুষ দেখেছি, কিন্তু এতটা নীচ, এতটা বর্বর, নারী শরীরের প্রতি এতটা লোভ, এমন মানুষের কথা আমি খুব কম শুনেছি। ওকে মেরে বরং ওই পিশাচিনী গোটা প্রতাপগড়কে বাঁচিয়েছিল বলে আমি মনে করি। ওই পিশাচিনীর উদ্দেশ্য যদি শুধুই সমাজ কল্যাণ করা হতো তাহলে তোমাকে এই গল্পটি আমি হয়তো আজ শোনাতাম না। আগে পুরো ঘটনাটা শোনো, তারপর কে ঠিক কে ভুল তার বাছবিচার করবে। আমি আবার বলা শুরু করছি, মন দিয়ে শোনো।
একটা কথা এখনো বলা হয়নি। এই রাজার একটি মাত্র পুত্র সন্তান ছিল। সে বিদেশে থাকতো ব্যবসা বাণিজ্য সূত্রে। তাই সে বিদেশে থাকা অবস্থায় যখন পিতার মৃত্যু সংবাদ শুনল, তখন ভেঙে পড়ল। কষ্টে জর্জরিত হয়ে সেই পুত্র বিদেশের ব্যবসা বাণিজ্য ছেড়ে এদেশে এসে বসবাস করবার সিদ্ধান্ত নেয়। সেই মতো পিতা মারা যাবার দিন চারেক পর তার পুত্র অর্থাৎ রাজকুমার সমরেন্দ্র দেশে ফিরে এলেন। এরপর কিছুদিন পর পিতার শ্রাদ্ধ শান্তি সেরে পুত্র সিংহাসনে বসার জন্য প্রস্তুত হলেন। তার আগে সমরেন্দ্রর ব্যাপারে কিছু কথা বলে রাখা ভালো। প্রজাদের কল্যাণের দিক থেকে সমরেন্দ্রর সাথে তার পিতা প্রতাপ নারায়ণের মিল থাকলেও চরিত্রের দিক থেকে কিন্তু দুজনে দুই ভিন্ন মেরুর। সমরেন্দ্রর চারিত্রিক গুণাবলী ভীষণ ভালো। সমরেন্দ্রর মতো এমন সৎ চরিত্রের সুপুরুষ তখনকার দিনে বড় একটা দেখা যেত না। প্রত্যহ কুস্তি করে এবং মুগুর দিয়ে কসরত করার ফলে এক বলিষ্ঠ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠেছিল সমরেন্দ্র। যেমন তার চেহারা, তেমন তার গুণ, আর তেমন তার ব্যক্তিত্ব, সব মিলিয়ে যাকে বলে এক আদর্শ পুরুষ। যথারীতি কুমার সমরেন্দ্রর রাজ্যাভিষেকের দিন এলো। মাথায় সোনার মুকুট পরিধান করে অবশেষে তিনি সিংহাসনে বসলেন। প্রজারা সকলেই খুশি। তিনি তার পিতার থেকেও বড় মাপের দয়ালু এবং অতি উচ্চ চরিত্র সম্পন্ন ব্যক্তি। এভাবেই রাজা সমরেন্দ্রর রাজত্বে প্রজাদের দিনগুলো সুখে কাটতে লাগলো। হঠাৎই একদিন রাজা পাশেরই এক মন্দিরে পুজো দিতে এলেন তার পরিবারের সাথে। এই মন্দিরেই হঠাৎ এক অপরূপ সুন্দরী নর্তকীকে দেখে রাজা সমরেন্দ্র তার প্রেমে পড়লেন। তিনি বিহ্বল হয়ে সেই মায়াবতী কন্যার দিকে তাকিয়ে থাকেন। সে কি রূপ! এত পবিত্র, এত নিষ্পাপ এক নারী মুখশ্রী দেখে তিনি মনে মনে স্থির করেন যে একেই তিনি তার রানী করবেন। যেমন ভাবা তেমন কাজ। যথারীতি রাজা সমরেন্দ্র ওই নৃত্যশিল্পীকে তার রাজসভায় ডেকে পাঠান এবং ওই রাজসভাতে এলে একান্তে তার সাথে কিছু কথা বলেন। নমস্কার রাজামশাই, বলুন আমি আপনার কিভাবে উপকার করতে পারি? আমার তোমার প্রতি একটি অভিযোগ আছে। কিসের অভিযোগ রাজামশাই? আমি নিজের সংবাদ বাহকদের কাছ থেকে ইতিমধ্যেই তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। তোমার পিতা ব্রজনাথ আর তুমি মণিমালা এ রাজ্যে জাদুর খেলা দেখাতে এসেছিলে। তখন আমার স্বর্গীয় পিতা তোমাদের আশ্রয় প্রদান করেছিলেন এবং তার সাথে তোমাদেরকে এই রাজ্যের অতি গুরুত্বপূর্ণ দুটি পদের দায়িত্বও দিয়েছিলেন। তোমরাও সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করেছ। কিন্তু আমার পিতার মৃত্যুর পরেও তোমার পিতা ব্রজনাথ মহাশয় অতি নিপুণতার সঙ্গে তার কাজ করে গেলেও তুমি দেখছি রাজবাড়ি ত্যাগ করেছ। এর কারণ কি জানতে পারি? রাজ আজ্ঞা অমান্য করার শাস্তি কি জানো তো? স্বয়ং মৃত্যুদণ্ড। আমায় মাফ করবেন, কিন্তু আমার এই স্থান ত্যাগ করার পেছনে বেশ কিছু কারণ ছিল। তাই আমি আপনাদের এই রাজবাড়ি ত্যাগ করেছিলাম। যেমন কি কারণ? আপনার পিতা আমার প্রতি ভীষণ সন্তুষ্ট হয়েছিলেন। তিনি আমাকে নিজের মেয়ের মতনই দেখতেন। আমিও তাকে নিজের বাবার মতোই সম্মান করতাম। কিন্তু হুট করেই কেন জানি না তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিছুতেই কোনো কিছু করে তার রোগ আর সারানো যাচ্ছিল না। তিনি নিজের শেষ সময় একমাত্র আমার উপরই ভরসা করতে পেরেছিলেন এবং মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি আমাকে বলে গেছিলেন ভবিষ্যতে আমার সাথেই তার ছেলে সমরেন্দ্র অর্থাৎ আপনার যেন বিবাহ হয়। এই বলেই তিনি মারা যান। কিন্তু এই মুহূর্তে আশেপাশে কেউ না থাকায় অন্য কেউ সেই কথা শোনেনি।
কিন্তু আসলে এটাই ছিল আপনার পিতার শেষ ইচ্ছা। কিন্তু আমি ছাড়া তার এই কথার কোনো প্রমাণ না থাকায় আমি আর কারুর কাছে এই কথাটি বলিনি, পাছে লোকে আমায় অবিশ্বাস করে। তাই এরপর আমি রাজবাড়ি ত্যাগ করি। আমার পিতার শেষ ইচ্ছে তাহলে এইটি ছিল। বেশ, আমি অবশ্যই তা পূরণ করব। আমি আপনাকেই বিয়ে করব। আজই সারা রাজ্যে ঘোষণা করে দিচ্ছি। বেশ, আমারও তাহলে কিছু শর্ত আছে। আমি কিছুদিন সময় চাই। আগে আমি আপনাকে ভালো করে জানতে চাই, আপনার সাথে কিছু মুহূর্ত একান্তে কাটাতে চাই। তারপর আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। বেশ, এই যদি আমার হবু স্ত্রীর ইচ্ছে হয় তাহলে তাই হোক। আজ রাতেই নদীর ধারে আমি তোমার সঙ্গে একান্তে মিলিত হব, কেমন? বেশ, এখন তাহলে আমি চলি। আপনার সাথে রাত্রে অনেক কিছু কথা আছে। হায় রে বেচারা সমরেন্দ্র, কত সহজেই না মণিমালা তাকে ভুল বুঝিয়ে চলে গেল। মণিমালার ওই মিষ্টি বাঁকা হাসিটার পেছনে লুকিয়ে থাকা শয়তানির ওই অভিসন্ধি সম্বন্ধে যদি একটু মাত্র অবগত সে থাকতো, তাহলে হয়তো বুঝতো যে নদী তীরে কি ভয়ানক এক বিপদ ওত পেতে আছে আজ সমরেন্দ্রর জন্য। এরপর রাজার সাথে যে মণিমালার বিবাহ, সে খবর গোটা রাজ্য জুড়ে প্রচার করে দেওয়া হলো। সবার মধ্যে এক খুশির ঢেউ আছড়ে পড়ল। সমস্ত প্রজারা খুশি। তারা অবশেষে তাদের নতুন রানীমাকে দেখবে। এই আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু এদের সবার মাঝে একজন মানুষ এমনও ছিল যে অনেকটাই দুশ্চিন্তায় ছিল। তার যেন মনটা বারবার কু ডাকতে লাগলো। আর সেই ভদ্রলোক ছিলেন স্বয়ং মণিমালার পিতা ব্রজনাথ। মেয়ের হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, তাও আবার স্বয়ং নতুন রাজার সাথে। এই কথাটি বারবার কাঁটার মতো বিদ্ধে লাগলো ব্রজনাথকে। দুশ্চিন্তাগ্রস্ত ব্রজনাথ নিজের মেয়েকে জিজ্ঞাসা করল, এসব কি শুনছি? তোর সাথে নাকি নতুন রাজামশাইয়ের বিয়ে ঠিক হয়েছে? এটা কি সত্যি? হ্যাঁ বাবা, এতে তো তোমার আনন্দিত হওয়া উচিত। তোমার মেয়ে রাজরানী হবে, এতে তো তোমার আনন্দ করা উচিত। বাজে কথা বলিস না। তুইও জানিস আর আমিও ভালো করেই জানি যে তোর রক্তে অপশক্তি আছে। তোর দ্বারা কোনো শুভ কিছু কোনোদিনও হয়নি। বিবাহের মতো শুভ অনুষ্ঠানে যোগদান করা মাত্রই তুই চলে পুড়ে শেষ হয়ে যাবি। তাহলে কেন কেন এই নাটক মনি? কেন? চুপ, একদম চুপ। খবরদার যদি এই কথা আর অন্য কাউকে বলেছ তো আমি ভুলে যাব যে তুমি আমার পালিত পিতা। দেখ মনি, আজ পর্যন্ত তুই যে স্থানে গিয়েছিস সে স্থানকে ধ্বংস করেছিস। একমাত্র তোর কারণেই আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে সারা জীবন। কিন্তু এখানে এসে ওই আগের বুড়ো রাজা এত করে অনুরোধ করলো বলেই তখন থেকে গেলাম। কিন্তু সে রাজাও তো মারা গেল। আচ্ছা, আমাকে সত্যি করে বলতো, আগের ওই রাজার মারা যাওয়ার পেছনে তোর কোনো হাত নেই তো? তুই কিছু করিসনি তো? থাকলেও বা তুমি কি করবে? আমায় মেরে ফেলবে? পারবে বাবা হয়ে নিজের ফুলের মতো মিষ্টি একটা মেয়েকে মেরে ফেলতে? হাজার হোক আমি তোমার নিজের সন্তান নয়, আমাকে এক অপদেবীর কাছ থেকে পেয়েছ, কিন্তু তবুও আমার প্রতি তোমার একটা মায়া তো আছে। তাই তো তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না। এখন তাহলে চলি বাবা। আমার হবু স্বামীর সাথে আজ রাতে আবার আমার গোপন প্রেমালাপ আছে। মণিমালা চলে যাওয়ার পর ব্রজনাথ হাঁ করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে নিজেও জানে
যে সে বহু বছর ধরে এক রাক্ষসীকে তিলে তিলে বড় করে গেছে। আসলে একাকী তন্ত্র সাধক ব্রজনাথের জীবনে ওই একটি মেয়ে সম্বল। তাই বহু বছর ধরে এই পিশাচিনীর নানা পাপ কাজ মুখ বুজে সহ্য করে এসেছে ব্রজনাথ। অসহায় ব্রজনাথ শুধুই হাউ হাউ করে কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে রাত্রি নেমে আসে। সমরেন্দ্র আর মণিমালার মিলিত হবার সময় ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। রাত গভীর হতেই সমরেন্দ্র এই নদীর পাড়ে এসে দাঁড়ায়। পূর্ণিমার গোল থালার মতন চাঁদ আকাশে তখন। মণিমালা একটু পরেই এসে হাজির হয়। মণিমালা সমরেন্দ্রকে উদ্দেশ্য করে বলল, তা নিজের হবু পত্নীর সাথে দেখা করতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা হচ্ছে শুনি? তোমার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করতে পারি সুন্দরী, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? একটা কাজ করছিলাম, শেষ করে এলাম। তা আজ সারাটা দিনের মধ্যে আমার কথা কি একবার হলেও মনে পড়েছিল? আজ সারাটা দিন আমি তোমার কথাই ভাবছিলাম। তোমার এই এমন সুন্দর এক মায়াধরা মুখখানাকে কি করে ভুলে থাকা যায় বলো তো? আরো আগে হয়তো আসতাম, কিন্তু বোঝই তো রাজ্যের কত কাজ থাকে, সেগুলো মিটিয়ে আসতে তো সময় লাগে, তাই না? আর এমনিতেও তুমিও তো প্রজাদের রাজমাতা হবে কিছুদিন পর, তখন দেখবে তোমার উপরও কত কাজ এসে পড়বে। আচ্ছা, ওসব কাজের কথা এখন থাক। এত দূরে দাঁড়িয়ে কেন? আমার কাছে এসো। হবু স্ত্রীর কাছে আসবে না বুঝি? সমরেন্দ্র মণিমালার একদম গায়ের কাছে সরে আসে। হাওয়ায় মণিমালার মাথার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। চাঁদের আলোয় মেয়েটার মুখ কি মিষ্টি না লাগছে। মণিমালার শরীর থেকে আসা এক সুগন্ধ যেন সমরেন্দ্রকে ধীরে ধীরে মোহাচ্ছন্ন করে তুলছিল। কিছুক্ষণ দুজনের চুপ করে থাকার পর মণিমালা বলল, তুমি কি আমায় ভালোবাসো রাজা? নিজের প্রাণের থেকেও বেশি। আমার জন্য নিজের জীবন দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। বেশ, তাহলে মরো। এই বলে মণিমালা হঠাৎই নিজের সামনের দুটো ধারালো দাঁত বের করে সমরেন্দ্র টুঁটি লক্ষ্য করে বসায় আর জোরে কামড়ে তার ছিঁড়ে নেয়। গলগল করে রক্ত বেরোতে থাকে তখন তার গলা দিয়ে। সেই পিশাচিনী মহানন্দে সেই রক্ত ভক্ষণ করতে থাকে। এরপর সমরেন্দ্রর হৃষ্টপুষ্ট শরীরটার উপরে এক লাফে লাফিয়ে পড়ে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার কাঁচা মাংস খেতে থাকে। হঠাৎই সেই মুহূর্তে চাঁদের আলোয় দেখা গেল ওপরে এক শান দেওয়া খড়গ একবার উঠে সজোরে নেমে আসে এই পিশাচিনীর মুন্ডু লক্ষ্য করে। এরপর পিশাচিনীর মুন্ডুটি গড়াগড়ি খেতে থাকে নদীর পাড়ে এবং নিথর দেহটি ধীরে ধীরে ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে। চাঁদের আলোয় দেখা গেল ব্রজনাথ খড়গটি হাতে নিয়ে ধরে এখনো দাঁড়িয়ে আছে। যেই কাজটি তার বহু বছর আগে করা উচিত ছিল সেটি অবশেষে আজ করল। ওই পিশাচিনীকে বধ করেছে ব্রজনাথ, কিন্তু ব্রজনাথ ভালো করেই জানে যেহেতু সে নিজেও একজন অপদেবীর সাধক, তাই সে যতই চেষ্টা করুক এই পিশাচিনীকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে পারবে না। তাই আগে থেকেই সে মণিমালার মতোই দেখতে এক শ্বেত পাথরের মূর্তি নির্মাণ করে ঝুলিতে করে এনেছিল। তাড়াতাড়ি সেই মূর্তিটি বের করে তার মধ্যে মন্ত্র বলে মণিমালার আত্মাটি প্রবেশ করিয়ে দেয়। তারপর নদীর পাড়ে নিথর হয়ে পড়ে থাকা মণিমালার দেহটি পুড়িয়ে তার ছাই দিয়ে একটি বাক্স নির্মাণ করে ও সেই বাক্সের মধ্যে সেই মূর্তি ও খড়গটি রেখে তালা বন্ধ করে তা ওখানেই মাটির নিচে পুঁতে দেয়। তোমার ওই আত্মীয় শশধর যে বাক্সটি পেয়েছিল আসলে সেটি ওই ব্রজনাথের বাক্স ছিল।
আর যেহেতু ওই শ্বেত পাথরের মূর্তির ভেতরে সেই মণিমালা পিশাচিনীর আত্মা বহু বছর ধরে বন্দী হয়েছিল, তাই তোমার আত্মীয় ওই বাক্সের তালা খোলার সাথে সাথে সেই পিশাচিনী মুক্তি লাভ করেছে। ফলস্বরূপ সে শশধরকেই নিজের প্রথম শিকার হিসেবে বেছে নেয়। তাহলে এখন উপায় কি? আমি কি করে রক্ষা করব শশধরকে? এই মূর্তি এবং খড়গ বাদেও মণিমালার এমন কিছু চিহ্ন এখনো কোথাও আছে যার ফলে ওর আত্মা মুক্ত হতে পারেনি। তোমাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমি কিভাবে তা খুঁজে বের করব? তুমিই পারবে। আমি তোমাকে যা যা ঘটনা শোনালাম তা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, দেখবে ঠিক তুমি খুঁজে বের করতে পারবে সেই জিনিস। তবে আমি বলে দেব ওই জিনিস কোথায় আছে, কিন্তু সেটা তখনই বলবো যদি তুমি আমায় ওই জিনিসটা যে কি সেটা বলতে পারো। আচ্ছা বেশ, দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। কাহিনীর শেষের দিকেই মনে হয় কিছু একটা জিনিস আছে যেটা আমি খেয়াল করছি না। পেয়েছি 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 পেয়েছি। বেশ, তো তা কি বলো তো? আপনি বলেছিলেন ব্রজনাথ মণিমালার দেহটা পুড়িয়েছিল, কিন্তু তার আগে তো সে খড়গ দিয়ে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। তাহলে দেহ পোড়ানো হলে মাথাটা তো পোড়ানো হলো না। সাবাস তারানাথ, এই তো তোমার মাথায় বুদ্ধি আছে তাহলে। আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি। যাও, ওই রাজবাড়িতে আবার ফিরে যাও। ওখানে গিয়ে ঠিক 13 নম্বর সিঁড়িতে বাম দিক ঘেঁষে একটি ফাটল দেখতে পাবে। ওই ফাটলের মধ্যেই রাখা আছে মণিমালার মাথা। তুমি একটা শান্তি যজ্ঞ করে ওই যজ্ঞের পবিত্র অগ্নিতে এই 3টে জিনিস উৎসর্গ দিলেই মণিমালার মুক্তি ঘটবে, এবং তারপরে তোমার ওই আত্মীয়টিও ঠিক হয়ে উঠবেন। সে সবই না হয় বুঝলাম, কিন্তু এবার সত্যি করে বলুন তো, আপনি আসলে কে? তোমার কি মনে হয়? আমার তো একজনকে মনে হচ্ছে, কিন্তু তাও কি করে সম্ভব? এই ঘটনা তো বহুদিন আগের, তাহলে আপনি এখনো কি করে আমার সামনে আছেন? তুমি ঠিকই ধরেছ তারানাথ, আমি সেই ব্রজনাথ। আসলে আমি জানতাম যে একদিন কেউ না কেউ এই মণিমালার মূর্তিটি ঠিক পাবেই, আর তখন এই পিশাচিনী আবার জেগে উঠবে। তাই আমি ওর মরার খুলি যে বাক্সে রাখা আছে তার সাথে আমার হাতের বুড়ো আঙ্গুলটি কেটে রেখে দিই, যাতে আমারও আত্মার মুক্তি না ঘটে। তুই এরপরে যে শান্তিযজ্ঞটি করবে তাতে আমার ওই কাটা আঙ্গুলটিও উৎসর্গ করো। আচ্ছা বেশ, যেমনটি আপনি আদেশ করলেন তেমনটি হবে। তবে এরপর কি আর আমাদের কোনোদিনও দেখা হবে? তা হওয়ার আর সম্ভাবনা নেই। তবে আমি তোমার ভাগ্য স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি আমার থেকেও উচ্চমানের সাধকের সন্ধান পাবে ভবিষ্যতে। এখন তাহলে চলি, ভালো থেকো। এই বলে সেই কাপালিকের আত্মা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি এরপর সেই পুরনো রাজবাড়িতে গিয়ে মণিমালার মাথার খুলি এবং ওই কাপালিকের কাটা বুড়াঙুল উদ্ধার করে আনি। এরপর শশধরকে সামনে বসিয়ে শান্তি যজ্ঞ করি। যজ্ঞের মাঝে ওই পিশাচিনী বার কয়েক বাধা দিতে এসেছিল, কিন্তু আমার ওপর মধুসুন্দরী দেবীর কৃপা এবং সেই কাপালিকের কৃপা থাকায় সে বিশেষ কিছু সুবিধে করতে পারেনি। যজ্ঞের শেষে আমি একে একে সেই মূর্তি, খড়গ, মাথার খুলি ও সব শেষে আঙুলটা অগ্নিদেবকে আহুতি দিলাম। এরপর মণিমালা আর ব্রজনাথ কাপালিকেরও আত্মার মুক্তি ঘটল। তারপর আমি শশধরের কাছে বেশ কিছুদিন ছিলাম। ওখানে থেকে ওর সেবা করলাম। যখন দেখি ও দিন দিন আগের মতো সুস্থ হতে শুরু করলো, তখন কলকাতায় নিয়ে এসে ওর বাবার হাতে ওকে তুলে দিলাম।
নাও নাও, এবার ওঠো তোমরা, দুপুর গড়িয়ে সন্ধে হলো যে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রানীগঞ্জের কয়লা খনি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।